জাহারার আর সহ্য হচ্ছে না মায়রাকে। চোখ বড় বড় করে রেগে গিয়ে বলে, তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি, তুই কোথা থেকে উড়ে আসলি রে? তুই বলায় মায়রা যেমন অবাক হলো, তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো জাহারার জন্য। মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তু এখানে তার কি করার আছে? মৃদু হেসে বলল, আপু, তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো। আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে সবকিছু ঠিক থাকলে আমি নিজেই চলে যাব। জাহারা আবারও বলে ওঠে, আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি, ব্যাস। মায়েরা বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, আমি তো বলেছি আমি থার্ড পার্সনের কথায় তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবো না। কথাটা বলার সাথে সাথেই জাহারা মায়রার ডান গালে সপাটে একটা চড় মেরে দেয়। মায়রা বুঝতেই পারেনি এমন কিছু হবে। ফলস্বরূপ মায়রা একদম উল্টে পড়ে। মায়রার মনে হলো জাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতেই এত জোরে মারলো। মায়রার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। জাহারা রেগে দাঁতে দাঁত খিঁচে বলে, আছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে, তার এত দেমাগ আসে কোথা থেকে? দেমাগ কমিয়ে দিতে আমি জানি, শুধু দেখ আমি কি করি। কথাটা বলেই জাহারা হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরা স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখলো। বিড়বিড় করলো, আশ্রিতা! এমন তিক্ত কথা এই জীবনে শুনেছে তো বলে তার মনে পড়ে না। ভীষণ কান্না পায় তার। শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে। দরজার আড়ালে রীতা দাঁড়িয়ে। পুরোটা দেখলো। মায়রার জন্য ভীষণ খারাপও লাগলো। জাহারা যেতেই রীতা দৌড়ে ঘরের ভেতরে আসে। রীতাকে দেখে মায়রা কান্না থামাতে চায়, তবে পারছে না। না চাইতেও চোখ থেকে টুপটুপ করে পানি গাল বেয়ে পড়ে। মায়রার কপালের ডান পাশে ফুলে গিয়েছে ফর্সা গাল, মুহূর্তেই কেমন যেন লাল হয়ে গিয়েছে। মায়রা কান্নাগুলো গিলে নেয়। মায়রা চোখের পানি মুছে বলে, প্রবলেম নেই, আমার চেয়ে তো বড় বোন, বড় বোন হয়ে সে না হয় মেরেছে, কাউকে বলো না কেমন? রীতা অবাক হয়ে বলে, তুমি নিষেধ করছো কেন মায়েরা? তোমাকে কারণ ছাড়া কতগুলো কথা শোনালো, আবার মারলো। কিন্তু মায়েরার কানে বাজে শুধু একটি শব্দই, আশ্রিতা। বাদ দাও তো এসব। ইনায়া আপুর বিয়ে আর একদিন পর, এসব বললে ঝামেলা হবে। ইরফান শুদ্ধ বেরিয়ে যাচ্ছিল। ইরফান মায়রার ঘর পাশ করার সময় বাঁ দিকে একবার ঘাড় ঘোরায়। মায়রাকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে নেয়। শুদ্ধ সামনে এগিয়ে গিয়েছে। ইরফান মোড় ঘুরিয়ে মায়রার ঘরের দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে দেখলো ইরফানের কাণ্ড। হেসে বলে, কিরে ভাই, শুধু বাচ্চা বউয়ের কথা ভাবলেই হবে? সিনিয়রদের কথাও একটু ভাব। আফটার অল তোর আবার বাচ্চা বউ নয়, সিনিয়রই বউ বেশি পছন্দ। ইরফান বিরক্ত হলো শুদ্ধর কথায়। চুপচাপ মায়রার ঘরে গেল। মায়রা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। ইরফান ভুরু কোঁচকাল, এই বাদর মেয়ে অসময়ে ঘুমাচ্ছে কেন? অপার পাশে গিয়ে মায়রার দিকে একটু ঝুঁকলো। সর্বপ্রথম মায়রার ডান গালটায় চোখ পড়ে, যে ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। ইরফান ভুরু কোঁচকালো, মনে করার চেষ্টা করলো সে কি মেরেছিল নাকি। না, সে কেন মারবে একে? রেগেছিল, তবে তো মারেনি। তাহলে গালের এই দাগ কিসের? কপালের দিকে নজর পড়লে আবারও অবাক হয়, কেমন ফুলে ওঠে, জায়গাটা উঁচু হয়ে আছে। ইরফান বেডের ওপর বাম পা ভাঁজ করে মায়রার পাশে বসে। হাত বাড়িয়ে মায়রার গাল ছুঁয়ে দেখে। কপালে হাত ছোঁয়ায়। চোখ মুখ ভীষণ কাঠিন্য। মায়রার হালকা একটু চোখ লেগেছিল। ইরফানের এইটুকু ছোঁয়াতেই মেয়েটার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে সামনে ইরফানকে দেখে অবাক হয়। অভিমানে মুহূর্তেই যেন চোখ জোড়ায় পানি জমে। উল্টো ঘুরতে নিলেই ইরফান মায়রার বাঁ হাতের বাহু ধরে আটকে দেয়। গলা নামিয়ে নরম গলায় বলে, এসব কিভাবে হয়েছে? মায়রা কথা বলে না, চোখ বুজে নিয়েছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে, কে মেরেছে? কথাটা শুনেই মায়রা তড়াক করেই চোখ মেলে তাকায়। কিভাবে বুঝলো মারার কথা? ডান গালে হাত দিল সাথে সাথেই। ইরফান তার মুখ বরাবর।
মায়েরা জিভ দিয়ে ঠোঁটটা ভেজায়, আমতা আমতা করে বলে, কেউ না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ইরফান মায়রার হাত মায়রার গাল থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গালের দিকে তাকায়। বোঝাই যাচ্ছে থাপ্পড়ের দাগ। মুহূর্তেই মুখাবে ক্রোধ জমা হয়। শক্ত কণ্ঠে বলে, যা জিজ্ঞাসা করেছি আনসার করো ভালোভাবে। মায়রা ভয় পায়। এই লোকটার যা রাগ, কি করবে কে জানে। মাথার ডান দিকে কাত করে বলে, আপনি যান, আমি ঘুমাবো। ইরফান ঝট করেই মায়রাকে টেনে শোয়া থেকে বসায়। রেগে শক্ত কণ্ঠে বলে, একদম মিথ্যা বলবে না স্টুপিড। বলো, কে মেরেছে? মায়রা ঢোক গেলে সে জীবনেও বলবে না। পাগল নাকি সে? জেনে শুনে সাপের লেজে কেউ পা দেয়? পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য। মায়রা ইরফানের হাতটা সরিয়ে বলে, আপনি জানতো, আমি ঘুমাবো। ইরফান আরও রেগে যায়। মায়রার গালটা চেপে ধরে বলে, লাস্ট বার জিজ্ঞাসা করেছি, কে মেরেছে? মায়রা কথা বলে না। ইরফানের রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, বল, কে হাত দিয়েছে তোর গায়ে? আনসার মি ড্যাম ইট। মায়রা কেঁপে ওঠে, এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আমি পড়ে গিয়ে। ইরফান শেষ করতে দেয় না মায়রাকে। মায়রার মুখ বরাবর তার মুখটা নিয়ে ক্রোধযুক্ত চোখে চেয়ে বলে, আর একটা মিথ্যা কথা বলবি তো আছাড় খাবি। কে মেরেছে বল। মায়রা মিনমিন করে বলে, কেউ না। ইরফান রেগে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা বিছানায় চিটপটাং হয়ে শুয়ে পড়ে যায়। ইরফান এপাশ ওপাশ পায়চারি করে। হঠাৎই বেডের কোনায় একটা লাথি বসায়। চিৎকার করে বলে, ওকে ফাইন, তোকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি। কথাটা বলেই ঘর থেকে বেরোলে দরজার কাছে রিতাকে পেয়ে যায়। ইরফান শক্ত কণ্ঠে বলে, রিতা, ওর এই অবস্থা কে করেছে? রিতা ঢোক গেলে মায়রা যে বলতে নিষেধ করলো। মায়রা দ্রুত বিছানা থেকে নেমে এসে ইরফানের পিছু থেকে বলে ওঠে, আপু, তুমি যাও তো। ইরফান পিছু ফিরে মায়রার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মায়রা ঢোক গিল ইরফানের দৃষ্টিতে। ইরফান রিতাকে উদ্দেশ্য করে বলে, রিতা, আমাকে সব বলবে রাইট নাও, না বলে এক পাও নড়বে না এখান থেকে। মায়রা ইরফানকে পাশ করে ঠেলে রিতাকে সরিয়ে দিতে চায়। কান্নামাখা গলায় কিছু বলতে চায়। তার আগেই ইরফান মায়রাকে টেনে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে বাঁ হাতে মায়রার মুখটা চেপে ধরে রাগান্বিত স্বরেই বলে, আমায় আর রাগাস না লিটল গার্ল। আমার একটু ইচ্ছা করছে না তোর এই আহত গালে আর শক্ত আঘাত পড়ুক। সো জাস্ট শাট আপ। এরপর রিতার দিকে চেয়ে ধমকে বলে ওঠে, স্পিক আপ। রিতা ইরফানের ধমক খেয়ে ভয়ে গড়গড় করে সব বলে দেয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেতেই ছটফটায়, তবে ইরফানের শক্তির সাথে পারে না। রিতার বলা কথাগুলো শুনে ইরফানের চোখে মুখে অজস্র ক্রোধ হাজির হয়। কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বলিষ্ঠ হাতের রগগুলো ফুলে ফেঁপে ওঠে। বাঁ হাতটা ধরে রাখা মায়রাকে ছেড়ে বড় বড় পা ফেলে ডাইনিং এর ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। মায়রা পিছু পিছু ইরফানের হাতটা টেনে বলতে থাকে, প্লিজ কিছু বলবেন না, ইনায়া আপুর পরশু বিয়ে, এমন করবেন না প্লিজ। ইরফান মায়রার কথা শুনলই না, উল্টে সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে ডাকে, জাহারা, জাহারা, জাহারা। ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেওয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বনিত হতে থাকে ইরফানের কণ্ঠ। মুহূর্তেই এই বাড়ির ঘরে যে যে ছিল সবাই বেরিয়ে এসেছে। মায়েরা কেঁদে দিয়েছে ভয়ে। হায় আল্লাহ, এখন কি হবে? জাহারা তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ইরফানকে দেখে ভয়ে কাঁপছে রীতিমতো। পাশেই মায়রাকে কাঁদতে দেখল। মায়রা কি সব বলে দিয়েছে? ইরফান আবারও চিৎকার করে, জাহারা, কোথায় তুই? সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে। রোমা নেওয়াজ এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ইরফান? জাহারাকে এইভাবে কেন ডাকছো? ইরফান মায়ের দিকে একবার তাকায়, এরপর চোখটা সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে জাহারাকে এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে গটগট পায়ে সেই দিকেই এগিয়ে যায়। জাহারা ভয় পায়। খুব ভয় লাগছে ইরফানকে দেখে। প্রচন্ড রেগে আছে সে।
ইরফান জাহারার সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে জিজ্ঞাসা করে, আমি তোকে লাইক করি? জাহারা মাথা নিচু করে আসে, ভয়ে কাঁপছে রীতিমতো মেয়েটি। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি। জাহারা ভেজা চোখে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগে ইরফান জাহারার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। জাহারা হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা জাহারার মা হতভম্ব হয়ে যান। প্রত্যেকে বিস্ময় চোখে চেয়ে আসে। শুদ্ধ বাইরে বেরিয়েছিল। ইরফানের চিৎকার শুনে ভেতরে এসে জাহারাকে এইভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায়। ইরফান আবারও তেড়ে যেতে নেয়। মায়েরা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দুই হাতে ইরফানের পেটটা জড়িয়ে কেঁদে বলে, প্লিজ এমন করবেন না, থামুন। পেছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পেছন থেকে টেনে ধরে, হাঁপানো কণ্ঠে বলে, ইরফান কি করছিস তুই? দাঁড়া। ইরফান চলন্ত চোখে জাহারার দিকে চেয়ে আসে। জাহারার মা রুমা নেওয়াজ এক প্রকার দৌড়ে এসে জাহারাটাকে টেনে তোলায় ব্যস্ত হয়। ইনায়া অবাক হয়, মায়েরা আর তার ভাই জাহারাকে দেখছে। দ্রুত পায়ে জাহারার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলো। জাহারার চোখের পানির বাঁধ ভেঙে গিয়েছে। ইনাইয়া সব মাথার উপর দিয়েই যাচ্ছে। জাহারা মায়েরা এভাবে কাঁদছে। ইরফান এত ভয়ঙ্করভাবে রেগে আছে, সব মিলিয়ে যেন তার নিজেকেই কেমন এলোমেলো লাগলো। জাহারার মাথায় হাত রাখে মেয়েটা। শুদ্ধ ইরফানকে টেনে দূরে সরিয়ে নিয়ে যায়। মায়েরা ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখ মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, ইরফান এসব কি ধরনের অসভ্যতামি? ইরফান চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার? ওর হাত ভেঙে গুড়িয়ে দেব আমি। কথাটা বলে ইরফান আবারও তেড়ে যেতে যায়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে, রেগে বলে, ইরফান দাঁড়া, ও তোর খালাতো বোন। ইরফান শুদ্ধকে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের ওপর যুক্তহীন ভারী কাজটা তুলে উল্টে ফেলে দেয়। এত ভারী কাজ তুলে মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিস্তব্ধ বাড়িময় কাজ ভাঙার ঝনঝন শব্দ বাজতে থাকে। ইরফান আগুনের ফুলকির ন্যায় লালিত চোখ জোড়ায় চেয়ে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করে বলে, আমার ওয়াইফের গায়ে কোন সাহসে ও হাত তুলেছে? শি ইজ মাইন। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করব সব আমি, অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না। কেউ ওর গায়ে ফুলের টোকা দিবে না। সেই রাইট আমি কাউকে দেইনি, আমার বাবা মা কেউ না। আন্ডারস্ট্যান্ড? ইরফানের তীব্র রাগে চিৎকার করে বলা কথায় সবাই কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময়ী চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সকলের চোখে মুখে অজানা কৌতূহল। যাহারা মায়রাকে মেরেছে কেন? ইরফান মেঝেতে বসা ফোপানো জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরেই বলে, ও কোন সাহসে বলেছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই? দুই হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, ও কোনো আশ্রিতা নয়, শি ইজ মাই ওয়াইফ। শুনেছ সবাই? আমার ওয়াইফকে আমি এই বাড়ির স্টোর রুমে রাখবো নাকি গেস্ট রুমে রাখবো নাকি আমার বেডরুমে রাখবো, ইটস মাই চয়েস। সেই কৈফিয়ত আমি কাউকে দিব না, কাউকেই না। ইরফানের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেওয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখ বিস্ময়ে ভরপুর। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মায়রার পানে তাকায়। চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখের অবস্থা নাজেহাল মেয়েটার। ইরফান মায়রার কান্না মাখা লালিত মুখ পানে চেয়ে ঠান্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে, সময় হলে সে তার গন্তব্যে ঠিকই পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্য স্থল চিনবে। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আসে। বুঝলো কি ইরফানের কথার অর্থ? সে ছোট্ট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধ হয়। তবে কোথাও একটা ভীষণ রকম স্বস্তি পায়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে। মায়রা তাকিয়ে থাকে, তবে ইরফান সাথে সাথেই চোখটা সরিয়ে নেয়। তারেক নেওয়াজ বিস্মিত কণ্ঠে বলে, যাহারা মায়রাকে মেরেছে?
ইরফান তার বাবার কথার উত্তর করল না। জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলে উচ্চারণ করেছ, তবে তার জিভ কেটে হাতে ঝুলিয়ে দিতে একবারও ভাববো না। মাইন্ড ইট। রুমা নেওয়াজ জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, 2 দিনের বইয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবারও ভাবলে না? মায়েরা রুমা নেওয়াজের কথায় মাথা নিচু করে নেয়, চোখ বেয়ে জল গড়ায়। তার জন্য এই পুরো ফ্যামিলিতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন যেন দম বন্ধ লাগলো তার। ইরফান চোখ বুজে নেয়। মায়ের কথা ইরফানের পছন্দ হলো না। 2 দিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না। আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো যেন। রাগ তরতর করে বেড়ে গেল। মাকে কোনো উত্তর তো দূর, তাকালেও না পর্যন্ত। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাহারা তোমাকে পছন্দ করে ইরফান, তুমি। রুমা নেওয়াজের কথার মাঝেই ইরফান রাগে চেয়ারে একটা লাথি মেরে চিৎকার করে বলে, তো আমি বলেছি আমাকে লাইক করতে? প্লিজ আম্মু, কারোর হয়ে সাপাই গিয়ে আমার রাগটা আর বাড়িয়ে দিও না। ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ চুপ হয়ে গেলেন। তারেক নেওয়াজ এগিয়ে এসে আদেশের সুরে বলেন, শুদ্ধ, ইরফানকে এখান থেকে নিয়ে যাও। শুদ্ধ তার মামার কথা মেনে নিয়ে ইরফানের হাতটা ধরে টানলে ইরফান সুতের হাতটা ঝাড়া দিয়ে ছেড়ে দেয়। গটগট পায়ে এগিয়ে গিয়ে মায়রার হাতটা শক্তপোক্ত হাতে চেপে মায়রার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা অবাক হয়, তবে কিচ্ছু বলে না। ইরফানের পিছু পিছু হাঁটে মাথা নিচু করে। ইরফান মায়রাকে তার ঘরের ভেতরে রেখে হিসিয়ে বলে, এই ঘর থেকে বেরিয়েছো তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়রা ছলছল চোখে শুধু ইরফানের পানে চেয়ে রইল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর আবারও মায়রার কান্না মাখা মুখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই। মায়রা চোখটা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান রেগে যায়। 2 হাতে মায়রার কাঁধটা চেপে দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, স্টপ ক্রাইং। মায়রা হঠাৎই ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। 2 হাতে ইরফানের বুকের কাছের শার্টটা মুঠো করে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদে। ইরফান স্তম্ভিত হয়ে যায়। মায়রার কাঁধ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। শুকনো ঢোক গেলে মায়রা ওভাবেই ফুপিয়ে কতক্ষণ যে কাঁদলো, কেন কাঁদলো জানে না। কেঁদে কেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলে। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। লম্বা শ্বাস টেনে এক পর্যায়ে মায়রাকে টেনে তার থেকে সরিয়ে দেয় ইরফান। মায়রা চোখ বুজে আছে, কান্নার তোড়ে থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান ডান হাতে মায়রার গালে গড়িয়ে পড়া পানি মুছে দেয়। নরম গলায় বলে, ইউ নো আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর এ লিটল গার্ল। মায়রার রাগ হয়। 2 হাতে ইরফানের পেট ঠেলে ধাক্কা দেয় ফোপাতে ফোপাতে। ইরফানকে তো সরাতে পারলই না, উল্টে মায়রা নিজেই 2 পা পিছিয়ে যায়। ইরফান মায়রার হাত দুটোর দিকে চেয়ে আসে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার নত মুখ পানে তাকায়, সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে বলে, লিটল গার্ল। এরপর বাঁ হাতে মায়রাকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর সেভাবেই এগিয়ে গিয়ে মায়রার ঘরের ফ্রিজটা খুলে বরফ বের করে। এরপর বরফ মায়রার ডান গালে লাগালে মায়রা কেঁপে ওঠে, কিচ্ছু বলে না। ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়, পছন্দ করে না। তাহলে এসব কি? মায়রার খুব রাগ হয় এই লোকটার ওপর। পছন্দ করে না বলবে কেন? এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে। ইরফান কিছুই বলে না, মায়রাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল। মায়রা তাকায় না ইরফানের দিকে। ইরফান মায়রার গালে তাকিয়ে রইল। এই মেয়ে একটুতেই এমন জখম হয় কেন বুঝে পায় না। মোমের শরীর মনে হয়। কপালে বরফ ঠেকিয়ে রাখলো। মায়রার চোখ থেকে পানি গড়ায়। সে যে কেন কাঁদছে নিজেও বুঝে পায় না। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার কপালে গালে বরফ দিয়ে দিল। এরপর মায়রাকে ছেড়ে মায়রার বাম গালে হাত দিয়ে গম্ভীর গলায় বলে, কাঁদতে নিষেধ করেছি না? আপাতত কোথাও দাগ বসানোর মুড নাই, সো স্টপ ক্রাইং। মায়রা তার গাল থেকে ইরফানের হাতটা সরিয়ে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে 2 হাতে চোখ মুখ মুছে নেয়।
চোখ তুলে তাকায় না ইরফানের দিকে। তার এখন লজ্জা লাগছে। এর আগে যদিও ভান করে ইরফানের বুকে ছিল, সেই সব তো স্বাভাবিকই লাগতো, কিন্তু এখন কেন স্বাভাবিক লাগছে না। ইরফান মায়রার দিকে ভুরু কুঁচকে কিছু সময় চেয়ে থাকে, কিছু বলে না, বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে সে ভোলেনি। ড্রয়িং স্পেসে সবাই সেভাবেই দাঁড়িয়ে আছে। ইরফান প্রায় মিনিট 5 সময় পর মায়রার ঘর থেকে বের হয়। ঘরের দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা যায়নি। সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হয়ে গেল সেই ঘর দেখেই বোধহয় কেউ বের হতে পারেনি। জাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোঁপায়। ইরফান মায়রার ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি। হন হন করে বাইরে বেরিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কেউ বাড়াবাড়ি করলে আমি সেপারেট হতে আর একবারও ভাববো না। কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট। ইরফানের কথায় সবারই ধ্যান ভাঙে। রোমা নেওয়াজ ছলছল চোখে চেয়ে রইল ছেলের প্রস্থানের দিকে। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি বুঝেছেন। মায়রাকে এভাবে বলা ঠিক হয়নি তার, তিনি বুঝলেন। কিন্তু জাহারা তো এমন মেয়ে নয়, মায়রাকে মারবে এখনো তার যেন বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মাত্রই মায়রার গালে খেয়াল করে বুঝেছে জাহারা সত্যি মেরেছে মায়রাকে। ইরফান তো অকারণে এত বেশি রাখবে না, কিন্তু তার ছেলে তার থেকে দূরে গেলে তিনি মা হিসাবে কি করে থাকবেন। এতদিন চাকরির সূত্রে যেতে চেয়েছে, তাই তো রুমা নেওয়াজ যেতে দেয়নি। এখন ঝামেলা হয়ে চলে গেলে সে কিভাবে মেনে নিবেন। ইরফান মেইন ডোরের সামনে গিয়ে পিছু ফিরে তাকায়, শক্ত গলায় বলে, জাহারাকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। কথার হেরফের হলে খুব খারাপ হবে। শুদ্ধ ইরফানের হাতটা ধরে বলে, আরে আয়, আমাদের লেট হচ্ছে। কথাটা বলে টেনে বাহিরে নিয়ে যায় ইরফানকে। ইরফান আর কিছুই বলল না। শুদ্ধ হাতটা ঝাড়া দিয়ে হাত ছেড়েই বড় বড় পা ফেলে বাইরের দিকে যায়। শুদ্ধ ইরফানের পিছু পিছু যায়, ইরফানের দিকেই তাকিয়ে। ইনায়ার বিয়ের একদিন আগে এইসব ঝামেলা। সত্যি সে হতাশ, তবে এত করুণ পরিস্থিতিতেও তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে। মায়রাকে নিয়ে কতটা পসেসিভ ভাবা যায়। বিড়বিড় করলো, হাসলে কি পাপ হবে। নিজের গালে নিজেরই আলতো একটা থাপ্পড় দিয়ে বলল, সি সি সি, শুদ্ধ ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। তোকে এখন কাঁদতে হবে, নো লাফিং, এখন শুধু ক্রাইং ক্রাইং। অতঃপর একা একাই কান্নার ভান করলো। পরে হাসা যাবে না হয় সময় করে, এখন একটু না হয় কাঁদার চেষ্টা করুক। অতঃপর দ্রুত পা চালিয়ে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাদা শার্টটার দিকেই শুদ্ধ শকুনির নজর পড়ল। এবার আর হাসিটা আটকাতে পারল না বলে মনে হয়, তবুও আটকালো বহু কষ্টে। মিটিমিটি হেসে বলল, মুক্তোর ন্যায় বউয়ের চোখের জলে স্বামীর শার্ট ভিজল তবে। শুদ্ধ ইরফানের দিকে রেগে তাকালে শুদ্ধ গা ছাড়া ভাব নিয়েই সামনে তাকিয়ে দুটো পাখির দিকে চেয়ে আঙ্গুল তাক করে মিটিমিটি হেসে বলে, হাউ রোমান্টিক। রোমা নেওয়াজ শাড়ির আঁচলে চোখ মুছলেন। পিছু ফিরে জাহারাকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পুড়ল ভীষণ। ইনায়া যেমন তার মেয়ে, জাহারাও তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের তো মন পুড়বে, এটাই স্বাভাবিক। এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলে, কেন মায়রাকে মারতে গেলি রে মা, বল। জানিসই তো ইরফান কেমন, তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই, কারণ ইরফান নিজে তা চায় না। ওকে তুই ভুলে যা মা। জাহারা নীরবে কাঁদে, কান্নার গতি বাড়ে। খালার কথার উত্তর করে না, তবে তার কষ্ট কে বুঝবে। তার তো মায়ের সাথে কোনো শত্রুতা নেই। এত বাজে কথা সে কখনো কাউকেই বলেনি, অপরিচিত কাউকে তো কখনো মারেও নি। কিন্তু মায়ের সাথে কিভাবে যেন এমন করলো। তার যে ইরফান ভাইয়ের পাশে কাউকেই সহ্য হয় না, সে কি করবে। রোমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন।
পাশেই জাহারার মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যান। তারেক নেওয়াজ জাহারার ওপর বিরক্ত। এতদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ের নাজেহাল অবস্থা হয়েছিল, এখন তার স্ত্রীর বোনের মেয়ে এসে মেরে দিচ্ছে। তিনি নিজের কাছেই ভীষণ অনুতপ্ত হয়। মায়েরাকে ভালো রাখতে পারছেন না তিনি, তবে ইরফানের আজকের বিহেভিয়ারে বেশ খুশিও হয়েছেন বটে। দীর্ঘশ্বাস ফেলে চারপাশে চোখ বুলায়। ছোটখাটো একটা ঝড় বয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এই সব হচ্ছে। বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থায় যদি তার রাগ করার কথা ইরফানের উপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করলো। টেবিল কিনতে হবে, মেয়ের বিয়ে, ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো আর হবে না। সবাই সবার মতো প্রস্থান করলো। ইনায়া দ্রুত মায়রার ঘরে আসে। মায়রা মাথা নিচু করেই দাঁড়িয়েছিল। দরজায় শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। ইনায়াকে দেখে চোখের পানি মুছে নেয়। ইনায়া মায়রার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে মায়রা? জাহারা আপু তোমাকে সত্যিই মেরেছে? মায়রা মাথা নিচু করে বলল, আসলে জাহারা আপুর দোষ না, সে তোমার ভাইকে পছন্দ করে, আর এর জন্য আমাকে তোমার ভাইয়ের পাশে জাহারা আপু মেনে নিতে পারে না, এর জন্যই রেগে গিয়ে একটা মেরেছে। বাদ দাও না আপু। ইনায়া অবাক হয় মায়রাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এতটা অদ্ভুত কেন? আগে যখন তার ভাইয়া মারতো তখন মায়রা বলেছিল আসলে জোর করে বিয়ে দেওয়াই উনি রেগে মেরে দেয়, তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। আর এখন জাহারা আপুর মার খেয়েও বলছে জাহারা আপু ইরফান ভাইকে পছন্দ করে বলে রেগে মেরেছে, জাহারা আপুর নাকি কোনো দোষ নেই। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে, তুমি এমন কেন মায়রা? মায়রার মন খারাপ হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে, তখন তার কথা শুনে বুঝেছে। তিনি ভেবেছেন মায়রা ইরফানকে সব বলেছে, কিন্তু মায়রা একটুও চায়নি এই ব্যাপারটা ইরফান জানুক। অতঃপর মায়রা ইনায়ার দুই হাতটা ধরে বলে, আপু বিশ্বাস করো, আমি তোমার ভাইয়াকে এইসব বলিনি, আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে, বাট চেষ্টা করলেও পারলাম না। আমি সরি আপু, তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটা কেমন যেন নষ্ট হয়ে গেল আপু, সরি আপু। ইনায়া কপাল চাপড়ে বলল, আরে বোকা মেয়ে, আমি তোমাকে ভালো বলেছি, তুমি ভাইয়াকে বলেছো, আর এইসব আমি বলিনি, বুঝেছো? মায়েরা বোকা চোখে তাকিয়ে বলে, কেন? ইনায়া মৃদু হেসে বলে, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। মায়েরা ইনায়াকে সব কিছু সুন্দরভাবে বলে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হয় যাহারা ইরফানকে পছন্দ করে এটা শুনে। সে কখনোই বুঝতেই পারেনি যাহারা ইরফানকে পছন্দ করে। মায়েরা ইনায়াকে ঝাঁকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? ইনায়া মাথা নেড়ে বলে, যেতে চাইলেও আম্মু যেতে দিবে না, চিন্তা করো না। মায়েরা মনটা খারাপ করে রইল। তার খারাপ লাগছে বাসার সুস্থ পরিবেশটা কেমন যেন ওলট পালট হয়ে গেল। শুক্রবার জুম্মার নামাজের শেষে তারেক নেওয়াজ বাড়িতে প্রবেশ করেন। মাথা থেকে টুপি নিয়ে হাতে পাঞ্জাবির পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝে ইরফান আর শুদ্ধ ফেরে। ইরফান কোনো দিকেই তাকায় না, গটগট পায়ে তার ঘরের উদ্দেশ্যে পা জ্বালায়। তারেক নেওয়াজ শান্ত চোখে দেখলেন ছেলের প্রস্থান। অন্যান্য দিনগুলোয় নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডাকলেও যে শুনবে না তা তারেক নেওয়াজ খুব ভালো করেই জানেন। তাই চুপ করে থাকলেন। রুমা নেওয়াজের ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে? রুমা নেওয়াজ তার বোন আর জাহারাকে এক প্রকার জোর করেই রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না, কি করে মানবেন তিনি সেটা? খাবার টেবিলে আসতেই জোর করছিল, কিন্তু আসেনি। মেয়ের কাজে মা ভীষণ লজ্জিত, সাথে মেয়ের জন্যও ভীষণ মন খারাপ। আজ আরো আত্মীয় স্বজন আসলে জাহারার মন একটু আধটু ভালো হবে ভেবে
একটু স্বস্তি পান। কিন্তু তার ছেলেকে কি করবেন? সে যে কারোর কথা শোনে না। কখন খাবে ছেলেটা? রাতে খাবে? তাও জানেন না। দীর্ঘশ্বাস ফেলে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান। শুদ্ধ বাঁ হাত পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখল, মামির প্রস্থান দেখল। আজ সকালের ঘটনার পর ইরফান এখানে বসে খাবে, ইহা তো বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকি হাসল। মায়রার ঘরের দিকে পা চালায় শুদ্ধ। ভিড়ানো দরজায় নক করে বলে, মায়রা আছো? মায়রা ঘর থেকে বের হচ্ছিল। শুদ্ধর ডাকে ভিড়ানো দরজা মেলে দাঁড়িয়ে বলে, জি ভাইয়া। শুদ্ধকে ঘরের ভেতরে আর যেতে হলো না। শুদ্ধ গলা ঝেড়েই বলে, ইরফানের ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? মায়েরা চিন্তিত হলো। আজ সকালে যা কাণ্ড ঘটলো, মাথা ব্যথা করাটা অস্বাভাবিক কিছু নয়। মায়েরা শুদ্ধের দিকে তাকিয়ে বলল, আমি দেখছি ভাইয়া, উনি কোথায়? শুদ্ধ মনে মনে হাসছে। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলল, ওর ঘরেই আছে, দেখো তো কি অবস্থা। সকালে খায়নি, এখনো খেতে চাইছে না, এজন্যই হয়তো, বুঝলে? মায়েরা অস্থির কণ্ঠে বলে, আচ্ছা ভাইয়া, আমি দেখছি। কথাটা বলেই দ্রুত পায়ে রান্নাঘরে গেল। ডাইনিংয়ে দেখলো কেউ নেই। টেবিলে খাবার সাজিয়ে রাখা। মায়েরা হয়তো বুঝলো, অন্যদিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শুদ্ধ মিটি মিটি হাসছে, বাহ, খুব উন্নতি হয়েছে তো এদের। মায়েরা সিঁড়িতে এক পা রেখেও পিছিয়ে আসে। এই লোকের যা রাগ, সকালের কথা মনে পড়লে এখনো ভয় লাগে। ভাবলো সে না যাক, শুদ্ধ তো আছেই, শুদ্ধ গিয়ে কফিটা দিয়ে আসুক। এই ভেবেই পিছিয়ে আসে। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আপনার ভাইয়াকে এই কফিটা দিয়ে আসুন। শুদ্ধ সোফায় বসে ফোন স্ক্রলিং করছিল। মায়রার কথায় চোখ তুলে তাকায়, সোজা হয়ে বসে বলে, কিছু কি বললে মায়রা? মায়রা কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার ভাইকে এটা দিয়ে আসুন, মাথা ব্যথা করছে না বললেন যে। শুদ্ধ মৃদু হেসে বলল, তুমি যাও মায়রা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কথাটা বলে আবারও ফোনে ব্যস্ত হয়ে যায়। মায়রা অসহায় চোখে তাকায়। এখন তাকেই যেতে হবে? নিরুপায় হয়ে সে নিজেই এগিয়ে গেল। মায়রা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভেড়ানো দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে চারপাশে চোখ বোলায়। ইরফানকে ঘরে না দেখে ভুরু কোঁচকালো, নেই তো। ঘরের ভেতরে প্রবেশ করলে ইরফান বেলকনি থেকে তার ঘরে এসে মায়রাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। মায়রা ইরফানকে দেখে হা করে চেয়ে আসে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিনের প্যান্ট পরিহিত ইরফানকে দেখে মায়েরা অবাক না হয়ে পারল না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরে দেখেনি মায়েরা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মায়রার মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ে মোড়া ইরফানকে মায়রার কাছে এক নির্মল পুরুষ মনে হলো। সে খুব শান্ত সুদর্শন এক পুরুষ। মায়রা মনে মনে আওড়ায়, সুদর্শন শুভ্র পুরুষ। ইরফান মায়রার সামনে এসে দুই হাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কথায় মায়রার ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়, চোখ বুজে নিজেকে দুটো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগটা দেখে দ্রুত ভুরু কোঁচকালো। আবারও বলে, কি চাই? মায়রা ঢোক গেলে মাথা তুলে পিটপিট করে তাকায় ইরফানের পানে। মিনমিন করে বলে, আপনার কফি। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এই মেয়ে? ভুরু কুঁচকে বলো, কেন এনেছো? মায়েরা ফট করেই বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এই জন্যই এনেছি, নিন খেয়ে নিন, একদম সেরে যাবে। ইরফান মনে করার চেষ্টা করলো,
তার কখন মাথা ব্যথা করছিল, আর সে একে কফি আনতে বলেছিল কিনা, কিন্তু মনে করতে পারলো না। ভোরু কুচকে বলো, তোমাকে কে বলেছে আমার হেডেক? মায়েরা ফটাফট উত্তর দেয়, শুদ্ধ ভাইয়াই তো বলল। ইরফানের কোচকানো কপাল টান টান হলো এবার। মায়রাকে শুদ্ধর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মায়রার হাত থেকে কফির মগটা নিয়ে শান্ত গলায় প্রশ্ন করলো, দুপুরে খেয়েছ? মায়রা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফান এই রকম ব্যবহার একদম নতুন ভাবে করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকা ধমকি করতেই সময় পার করে। ভাবনাটা রেখেই মৃদু স্বরে বলল, খাইনি, আপনি খাবেন না? ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়। মায়রার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো। তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখলো, ঘড়ির কাঁটা 2:30 ঘরে পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়, মায়রার দিকে চেয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, না খেয়ে থাকার বুদ্ধি করছো? এমনিতেই তো বডিতে কিচ্ছু নেই। মায়েরা রেগে যায়, তাকে কি অপমান করলো লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরেই সুদর্শন, ভেতরে কুদর্শন। রেগে 2 হাত কোমরে রেখে বলে, আমার শরীরে অনেক কিছুই আছে, শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন? ইরফানের তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মায়রার পানে। 2 পা পিছিয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়ায়। মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। সবুজ রঙের গোল জামা পাজামা ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করলো। মনে মনে আওড়ায় তার ব্যক্তিগত নাম। সূক্ষ্ম ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধ হয়। মায়েরা বোঝে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মায়েরা ভুরু কুচকে বলে, কি? ইরফান আবারও মায়রার একদম সামনে দাঁড়িয়ে মায়রার প্রশ্নোত্তর মুখ্য পানে চেয়ে বরফ শীতল গলায় বলে, তোমার বডিতে যা যা আছে সেসব। মায়রা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি দেখেই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। মায়রা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে ইরফানকে ধুয়ে দেয়, কত বড় খারাপ লোক, তার কথাকে উল্টে পাল্টে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলে, আমি বলতে চেয়েছি আমি অতটাও চিকন না। ইরফান বুকে হাত 2 হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতেই সে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়লে লজ্জা লাগছে। সাথে আরো যুক্ত হয়েছে লোকটা। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরা নত হওয়া মুখপানে চেয়ে সামান্য ঠোঁট বাঁকা হেসে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। মায়েরার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে বলেছিল। তড়াক করে মাথা তুলে তাকায়, কিন্তু ইরফানকে সেই স্বভাব সুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়, তবে অবাক হয় না। তারই মনের ভুল ভেবে নিজের মাথায় থাপ্পড় দিতেই ইচ্ছে করলো। ইরফান মায়রার দিকে চেয়েই ডান পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে। রিতাকে বলল 1 প্লেট ভাত যেন তার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মায়রা বোকা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে বলে, নো। তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে। মায়রা হা করে চেয়ে আসে। সে এই লোককে নিতে আসলো, উল্টে ইনিই তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মায়েরা অবাক হয়ে বলে, আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান ভুরু কুচকে চেয়ে আসে মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলল, কেউ খায়নি, আপনার বাবা মা সবাই সবার ঘরে বসে আছে, আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ফুলিয়ে বসে আছেন। ইরফান অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানকে চুপ থাকতে দেখে বলে,
আপনার আম্মু খায়নি বুঝলেন, আমার মনে হয় আপনার জন্যই। আর আপনার খালামণি যাহারা। ইরফান ধমক দেয়, শ্যাট আপ। ইরফানের ধমক খেয়ে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে, মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার দিকে তাকিয়ে মায়রাকে তার দিকে এমন করে মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুত চোখে তাকায়। রিতা হাতের ভাতের প্লেটটা নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলে ইরফান গম্ভীর গলায় বলে, রেখে যাও। মায়েরা রিতাকে ভেতরে আসার সুযোগ দিলই না, তার আগে ধোপাধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিয়ে নিজে ডান হাতে নিয়ে রিতার হাতটা বাঁ হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পেছন থেকে রেগে ডাকে, স্টুপিড, স্টপ। মায়েরা শুনল না। এই ঘাড়তাড়া লোককে সে নিজেই খেতে দিবে না। ভালো করে বলেছিল তার বাবা মা কেউ খায়নি, তাকে ধমকে চুপ করিয়ে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে, দ্রুত পায়ে হেঁটে পেছন থেকে ডান হাতে মায়রার পেটটা চেপে ধরে। মায়রার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে, রিতা, প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি। ইরফানের কথা অনুযায়ী রিতা মায়রার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। মায়রাও ছেড়ে দেয় বিনা বাক্যে। ইরফান প্লেটের বাঁ পাশে খামচে ধরে রয়েছে। মেয়েটাও বলতেও পারছে না, সইতেও পারছে না। রিতা সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে, অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। মায়েরা তার দুই হাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে, থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মায়রা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মায়রার পানে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, ইউ আর এ গুড গার্ল। মায়রা ঝট করে মাথা তুলে ইরফানের দিকে চেয়ে তাকায়। ইরফান মায়রার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মায়রা চোখ নামিয়ে নেয়। ওনার ফাঁক দিয়ে ছোট ছোট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দুই হাতে পেছনে ঠেলে গম্ভীর গলায় বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনে মায়রার রাগ হয়, মাথা খানিকটা নিচু তার। এটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফানের হাত এখনো তার ওড়নার ফাঁকের ভেতর মাথায়। মায়রা তার দুই হাত তুলে ইরফানের দুই হাতে শক্তি খাটিয়ে খামচি দেয়। ইরফান তবদা খেয়ে যায়। বেচারা এরকম কিছু আশা করেনি। দ্রুত তার দুই হাত সরিয়ে নেয় মায়রার মাথা থেকে। মায়রাকে আর পায় কে? ইরফানের দিকে তাকালো না আর, ছাড়া পেয়ে এক দৌড় দেয়। বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান গম্ভীর মুখে তার দুই হাতের দিকে তাকালো, নখ বসিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে। ইরফান মাথা তুলে মায়রার দিকে তাকায়, বিড়বিড় করে, স্টুপিড বাদর। বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মায়রাকে টেনে ধরে। মায়রা চেঁচিয়ে উঠতে চায়। ইরফান ডান হাতে মায়রার মুখটা চেপে ধরে, বাঁ হাতে মায়রার কোমর চেপে খানিকটা উঁচু করে তার ঘরে নিয়ে যায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, হায় আল্লাহ, আজ শেষ শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজাটা শব্দ করে লাগায়। মায়রাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে, উফ, ছাড়ুন আমায়। ইরফান মায়রাকে তার সাথে চেপে ঠান্ডা গলায় প্রশ্ন করে, রেগেছো কেন? মায়রা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না দিয়ে তার রাগের খবর নিচ্ছে। মায়রা অবাক নয়নে তাকায় ইরফানের পানে। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে চেপে ডান হাতে পেছনে নিয়ে মায়রার জামার চেনটা এক টানে খুলে দেয়। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান মায়রার মুখপানে চেয়ে মৃদু স্বরে বলে, বডি চেক। মায়রা ভীতু কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আর খামচি দিব না। ইরফান মায়রার ভীত মুখপানে দৃষ্টি ঘোরায়, মৃদু স্বরে বলে, ভয় পাচ্ছ কেন? মায়রা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান মায়রার জামার মাঝে হাত গলিয়ে দেয়।
মায়রার শরীর অবশ হয়ে আসে, কাপা গলায় আবারও কিছু বলতে চায়, জড়িয়ে আসে কথা, মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মায়রাকে, আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়রার ঘাড়ের নিচে পিঠের উপরি অংশের ডান সাইডে 2 আঙ্গুলের আলতো স্পর্শ দেয়। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মায়রার দিকে আর চোখে চেয়ে মোহনীয় গলায় বলে, হিয়ার ইজ এ ব্রাউন শেমস। মায়রার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কি করে তার এখানে তিল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। ইরফান আবারও একই সুরে বলে, আই এম ওয়েটিং টু ইট দিস। মায়রার শরীর ঝিমিয়ে আসে। ইরফানের এইসব কথাই মেয়েটার ছোট্ট শরীর ভেঙে আসে। 2 হাতে ঠেলে ইরফানকে সরাতে চায়। কাপা কাপা গলায় বলে, আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমায়। ইরফান মায়রার দিকে তাকায়, মৃদু স্বরে বলে, আই এম অলসো হাংরি বার্ড। থেমে যায় ইরফান। মায়রার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ভুরু কুঁচকে তাকায় মায়রার পানে, জামার চেন লাগিয়ে দেয়। মায়রাকে ছেড়ে 2 হাতের আজলায় মায়রার ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞাসা করে, আর ইউ ওকে? মায়রা ঢোক গেলে চোখ বুজে আসছে তার। ইরফান মায়রার শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়, কিছু একটা ভেবে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মায়রাকে 2 হাতে আগলে নেয়, চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? মায়রা চোখ বুজে মিনমিন করে বলে, আপনি কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়, দূরে সরুন। ইরফান তবদা খেয়ে চেয়ে থাকে মায়রার দিকে। এই স্টুপিড আসলেই তাকে জ্বালানোর জন্যই এসেছে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, মৃদু স্বরে বলে, ইটস ওকে, রিল্যাক্স। এরপর মায়রাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা ছাড়া পেয়ে লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাশ করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। ইরফান উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টে ঘুরে দাঁড়িয়েই রইল। তার ভেতরে এখনো কাঁপছে। কথা বলবে কি করে? দরজাও খুলতে পারছে না, বারবার শুকনো ঢোক গিলছে। ইরফান নিজেই এগিয়ে এসে মায়রার পিঠ ঘেঁষে দাঁড়ায়, হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখন থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরেই না। মায়রার দৃষ্টি এলোমেলো। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পরখ করছে। মায়রা এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান নিরেট কণ্ঠে বলল, স্টুপিড, এইসব কাঁপাকাঁপি থামানোর মেডিসিন নিয়ে কাঁপাকাঁপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো তোমার। মায়রার কান্না পাচ্ছে। কি করলো সে? ইরফান মায়রার কাঁধে পড়ে থাকা ওড়নাটা টেনে মাথায় তুলে দেয়, মৃদু স্বরে বলে, গো। কথাটা বলে মায়রার থেকে সরে দাঁড়ায়। মায়রার সুযোগ পেয়ে দ্রুত দরজাটা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পেছন থেকে ধমকে বলে, পড়ে গেলে থাপ্পড় সব গালে পড়বে, স্টুপিড গার্ল। কথাটা বলেই ইরফান দ্রুত দীর্ঘশ্বাস ফেলে। এরপর গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মায়রাকে ধীরে ধীরে নামতে দেখল। ইরফান মায়রার পিছু পিছু নামতে থাকে। রোমা নেওয়াজ, তারেক নেওয়াজ আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকেই যাচ্ছিল। মায়রা পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারেক নেওয়াজও খানিকটা অবাক হয়। শুদ্ধ মিটিমিটি হাসছে, মনে মনে ভাবে, এই মায়রা তো বহুত কাজে। মায়রা ডাইনিং এ এসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগিও না মাই। মায়রার পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলে এসেছে। তারেক নেওয়াজ মায়রাকে ডাকলেন, মায়রা আম্মু, এসো, আরো খাবে, এসো। আর খাবে কখন তুমি? অনেক বাজে তো। শ্বশুরের কথায় মায়রা আর তার ঘরের দিকে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে আসে।
সামনে বসা শুদ্ধ হেসে তার পাশের চেয়ারটা দেখিয়ে দিয়ে বলে, মায়েরা এখানে এসে বসো। ইরফান চোখের পলকে শুদ্ধের পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেটের দিকে তাকিয়েই হাসছে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হা হয়ে যায়। মাত্রই ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগে কেল্লা ফতে। শুদ্ধর মুখ অসহায় হয়ে যায়, যদিও আর দুবার মুখে নিলেই শেষ হয়ে যেত। কি আর করার। এইদিকে ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়, তবে কিছুই বলে না। শুদ্ধ পানি খেয়ে উঠে দাঁড়ায়, ইরফানের দিকে তাকিয়ে বলে, বুক বেশি পড়লে একটু ছ্যাঁক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি, কোনো শিয়ালকে ঘেঁষতে দিব না, যা পাক্কা। ইরফান ভুরু কুঁচকে বলে, তুই তো নিজেই শিয়াল। শুদ্ধ আসমান থেকে পড়ার ভান করে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শিয়াল বলতে তোর বাধলো না? ইরফান বিরক্তিকর কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শিয়ালই থাকবি। এখন দূর হয় এখান থেকে। শুদ্ধ এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝলো না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসলো। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে না মানা বউ এর জন্য আতেল হয়ে উঠে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, শুদ্ধ এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝলো না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসলো। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলের না মানা বউয়ের জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বলছি ফুল কি বসতে দিয়েছিল? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো, বসতে দেয়নি তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথা স্টপ করে যা এখান থেকে, আমি আম্মুর জন্য এসেছি। শুদ্ধ হাত টেনে বলে, সে তুই মামির জন্য আয়, নয়তো মামার জন্য আয়, মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো চালিয়ে যা। বলে যেতে যেতেই বলে, মায়েরা আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে, তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে, কেমন? ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, মামি তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন, দেখবে সবাই তোর মার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মায়েরার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্ধের কলার চেপে ধরে। রোমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়ে দেখছে শুদ্ধ আর ইরফানকে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন, কি হয়েছে তোমাদের? বাবার কথায় ইরফান শুদ্ধর কলার ছেড়ে দেয়। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে, চোখ ঘুরিয়ে মায়রার দিকে তাকালো। মায়রা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশের চেয়ার টেনে বসলো। দুই হাতে পাঞ্জাবির হাতাটা কনুই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু খাবার দাও। রোমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রোমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়রা ইরফানের পাশে বসে উসখুস করে। ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাঁপাকাঁপি নড়ানড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, হয়তো এক্ষুনি কোলে বসাবো, স্টুপিড। কথাটা বলে ইরফান বা হাতে মায়রাকে টেনে তার পাশ ঘেঁষে বসিয়ে দেয়। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে। শুদ্ধ সোফায় বসে ফোন স্ক্রল করছে। মায়রা ইরফানকে ওপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্ধ মাথা নিচু করে মিটিমিটি হেসে বলে, থাক, ওদের প্রাইভেসি দিচ্ছি।
কথাটা বলেই তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মায়েরা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছা করছে তার, আর নিতেই পারছে না। কি পরিমাণ বেহায়া লোক হলে এখানে বসেও এমন করে। রেগে বলে, ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে এঁটো হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভুরু কুঁচকে তাকায় মায়েরার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তেই। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরার লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন না আপনি? আমি খেতে পারছি না, অসভ্য লোক। ইরফান ভুরু কুঁচকে ভাবলেশহীন ভাবে গম্ভীর স্বরে বলে, ওকে ফাইন, কোলে নিচ্ছি, ওয়েট। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, ইয়ে না, খাচ্ছি তো। কথাটা বলেই মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোই ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধ হয়। মায়েরাকে ছেড়ে বা হাত টেবিলের উপরে রেখে বিড়বিড় করে, লিটিল গার্ল। শুদ্ধ ইনায়াকে দেখে দাঁড়িয়ে বলে, ওইদিকে কই যাস? ইনায়া শুদ্ধর কথাই উত্তর দেয়, মায়েরার সাথে খাবো বলে যাচ্ছি। কেন? শুদ্ধ ভারাক্রান্ত মুখ নিয়ে ইনায়ার দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যি আমার খুব মায়া হয় জানিস বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজের এক্সদের কথা জানতেই পারলি না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে, সত্যি ওনার এক্স ছিল? তুমি মিথ্যা বলছো না তো? শুদ্ধর পেট ফেটে হাসি পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোনটা চেক কর, প্রমাণ সহ দিচ্ছি। ইনায়ের কথা আর কিসের খাওয়া, এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। শুদ্ধ হাসতে হাসতে ফাইজের নাম্বার টাইপ করে, বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো, আমার গিফট রেডি কর। কি হয়েছে লিটল কুইন, কাঁদছো কেন? ইনায়ার কানে ফোন নিয়ে কাঁদছে তো কাঁদছেই, ফোপাতে ফোপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়, কি হলো তার লিটল কুইনের? আবার অসহায় কণ্ঠে বলে, লিটল কুইন আই এম সরি, বাট এটা অন্তত বলো আমি কি করেছি। ইনায়া কথা বলে না। ফাইজ আবারও বলে, লিটল কুইন কি হয়েছে তোমার, প্লিজ বলো, আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নিব তো। ইনায়া সময় নিয়ে কোনো রকমে কান্না আটকে নাক টেনে বলে, অসভ্য ফাজিল নষ্ট লোক, আপনাকে আমি জীবনেও বিয়ে করব না। ফাইজ স্তব্ধা খেয়ে যায়। সে কিছু বলার আগেই ইনায়া আবারও বলে, 100টা এক্স ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন? আপনাকে আমি দেখে নিব ফাজিল লোক, বলেই খট করে কলটা কেটে দেয়। ও পাশে ফাইজের সব মাথার ওপর দিয়ে গেল, কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল, সেটাকে সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোনো বেয়াদব তার বিয়ে ভাঙছে, আবার তার লিটল কুইনকেও কাঁদাচ্ছে। এনায়ের নাম্বারে আবারও কল দিয়ে ব্যস্ত দেখায়, বারবার কল দেয়, একই কেস বুঝলো, অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোনটা বের করলো না। একবার দুবার তিনবারও যখন কল কেটে যায় তখন মায়েরা খেতে খেতে বলল, কল ধরছেন না কেন, যদি কারোর অনেক প্রয়োজন হয়। ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। ইরফান চোখ ঘুরিয়ে মায়েরার প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে, এত শখ কোলে ওঠার? মায়েরা বোকা চোখে চেয়ে বলে, মানে? ইরফান মায়েরার দিকে একটু ঝুঁকলে মায়েরা চোখ বড় বড় করে বলে, না না না, খাচ্ছি খাচ্ছি। ইরফান ভুরু কুচকে তাকায় মায়েরার মুখ পানে, মৃদুস্বরে বলে, ফার্স্ট। মায়েরা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়।
ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে। এগিয়ে এসে আবারও মায়রার পাশের চেয়ারে বসে ফাইজকে কল ব্যাক করলে কলটা লাউডে দিয়ে ফোন স্ক্রল করতে থাকে। ওপাশ থেকে ফাইজ রেগে বলে, এই শালা, আমার কোন জন্মে এক্স ছিল রে? পাশ থেকে মায়রা খুব খুব করে কেসে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মায়রার কাশির শব্দে দ্রুত মায়রার সামনে গ্লাস ধরে। মায়রার সামনে গ্লাস দেখে দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? আরে তোর বোন কেঁদে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল। কোন জন্মে ছিল সেগুলো? এসব কথা ওর কানে ঢুকিয়েছে কে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে, শুদ্ধ। ওপাশে ফাইজ বোকা বনে যায়। তাই তো, তার এই জাতশত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কলটা কেটে দেয়। এদিকে মায়রা মার্বেলের ন্যায় চোখ বড় বড় করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়রার দিকে ভুরু কুচকে চেয়ে বলে, হোয়াট? মায়রা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই, যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান ধমকে বলে, শাট আপ। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে তাকে বিয়ে করা যায় না? মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে, বলে ওঠে, কখনোই না। সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবার চালায়? ইরফান ঠান্ডা গলায় বলে, তুমি কি চাও? মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গেছে। ইরফান ফোনে দৃষ্টি রেখেই ঠোঁট বাঁকায় সামান্য। মৃদু স্বরে বলে, তোমার হাজবেন্ড ফার্স্ট হ্যান্ড? ইরফান ফোনে দৃষ্টি রেখেই মায়রা অদ্ভুত তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনে দৃষ্টি রেখেই ঠোঁট বাঁকায় সামান্য। মৃদু স্বরে বলে, তোমার হাজবেন্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধ হয়। ইরফান হাতের ফোনটা রেখে মায়রার দিকে ফিরে বলে, আপাতত যে কোলে বসতে চাইছো এটা আমি শিওর। মায়রা চেঁচিয়ে ওঠে, না। ইরফান রেগে বলে, খাচ্ছ না কেন স্টুপিড? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেব। মায়রা মাথা নিচু করে মুখ ভেঙে গপাগপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। গটগট পায়ে তার রুমের দিকে যায়। মায়রার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো, কিন্তু সাহসে কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না। এক্স তো দূরে থাক,